আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলিসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নাঙ্গিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। আমি আজকে পূর্বের ধারাবাহিকতায় নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ, যে জুতা এবং পায়ের ছবি। তো তোমাদের এই পাঠ্যপুস্তকে জুতা এবং পায়ের এই যে সমস্যা এ সম্পর্কে একটি কবিতা রয়েছে। তো নিশ্চয়ই এতক্ষণ তোমরা অনুমান করতে পারছ আজকে আমরা কোন কবিতা নিয়ে হাজির হয়েছি। তো আজকে পাঠ জুতা আবিষ্কার, রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই জুতা আবিষ্কার রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চমৎকার কবিতা, এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা যে যেখানেই থাকো খাতা বই কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তো এই পাঠ শেষে যা আমরা জানতে পারবো, কবির পরিচিতি বলতে পারবো, নতুন শব্দের অর্থ বলতে পারবো, কতগুলো জাটা কেনা হয়েছিল তা উল্লেখ করতে পারবো, জুতা আবিষ্কারের ইতিহাস জানতে পারবো। তো আমরা কবিতাটি পাঠ করার পূর্বে, বিশ্লেষণ করার পূর্বে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য আমরা জানবো। এখন কবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম 1861 সালের 7ই মে কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সর্দার সুন্দরী দেবী। তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের উপর নোবেল পুরস্কার পান। তার উল্লেখযোগ্য রচনা রয়েছে সোনার তরী, চিত্রা, বলাকা, চোখের বালি, শেষের কবিতা, রক্তকবরী, গল্পগুচ্ছ ইত্যাদি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট মৃত্যুবরণ করেন। তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করতে পারছি না, যেহেতু এই কবিতাটি বেশ বড়, তোমরা জানো। তো আমরা এই কবিতার কিছু নতুন নতুন শব্দ সম্পর্কে জানবো এখন। চরম, পা, বিস্তি, পানি ব্যবহারের জন্য চামড়ার তৈরি এক প্রকার থলে, থলের থলি। মহি, পৃথিবী। ফরাস, কার্পেট বা বিছানা। চামার, চর্মকার বা মুচি। কুলপতি, বংশের প্রধান। আমরা আরো কিছু শব্দের অর্থ জানি। পিপে, ডাক বা ডুলের আকৃতি বিশিষ্ট কাঠের তৈরি পাত্র। কিস্তি, জলযান। প্রতিকার, সমাধান। তো আমরা এখন এই কবিতাটি লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। তোমরা খুব মনোযোগ সহকারে আমার সাথে এই কবিতাটি শুনো এবং দেখো। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই যে জুতা আবিষ্কার নিয়ে তিনি একটি হাস্যরসের মধ্য দিয়ে এই কবিতাটি উপস্থাপন করেছেন। কল্পনার জগতে তিনি প্রথম যে
অংশে লিখেছেন, কহিলা হব শুনগো গুবুরাই, কালিকে আমি ভাবিছি সারা রাত, মলিন ধুলা লাগিবে কেন পাই, দরুনির মাঝে চরণ ফেলা মাত্র। দেখো প্রথম 4 লাইনে বলতেছে, এখানে হবু মানে রাজা আর গবুরাই মন্ত্রী। এখানে রাজা এই 4টি লাইনে বলতেছে যে কহিলা হবু, রাজা বলতেছে যে শুনো গো গবুরাই, মানে মন্ত্রীকে বলতেছে শুনো, কালিকে আমি ভেবেছি সারা রাত, মানে সারা রাত আমি ভাবছি, শুধু ভাবছিলামই যে মলিন দোলা লাগিবে কেন পাই, দরুনির মাঝে চরণ ফেলা মাত্র। এই যে পৃথিবীর মাঝে যখন আমি পা ফেলাই, সাথে সাথে ময়লা ধুলোগুলো কেন আমার পায়ে লাগবে। রাজা তার মন্ত্রীকে প্রশ্ন করতেছে যে আমি সারা রাত ঘুমাতে পারিনি, সারা রাতই ভাবছি যেন পায়ে কেন ধুলা আমার পায়ে লাগবে। পরের লাইনে বলতেছে মন্ত্রী যে তোমরা শুধু বেতন লহ বাটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি, আমার মাটি লাগাই মুরে মাটি, রাজ্যে মোর একই অনা সৃষ্টি, শীঘ্রই এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। বলতেছে আমার রাজ্য যে রাজ্যের মাটি আমার পায়ের নিচে থাকে, সেই মাটি আমার পায়ে লাগবে, ধুলো লাগবে, এটা কি অনার সৃষ্টি হয়েছে। রাজা এটা করে বলতেছে যে এটা আমি মানতে পারি না, শীঘ্রই এর প্রতিকার করো। তার মন্ত্রীকে বলতেছে শীঘ্রই এটা প্রতিকার করো, তা না হলে তোমাদের কোনো রক্ষা নেই, তোমাদেরকে আমি রাখবো না। মানে খুবের সহিত বলতেছে যে কারো রক্ষা পাবে না। পরের অংশে কবি বলছেন, শুনিয়া গবু বাবিয়া হলো খুন। গবু মানে ওই মন্ত্রী, যে বাবিয়া হইল খুন, দারুণ ত্রাসে গর্ম গাহে গাত্রে, পণ্ডিতের হইল মুখ চুন। মানে রাজা যখন বলতেছে যে রক্ষা নাই, তখন মন্ত্রীর মানে তার শরীর থেকে ঘাম ঝরতেছে, মানে টেনশনে যখন মানুষের ঘাম ঝরে যায়, এরকম ঘাম তার শরীর থেকে ঝরছে। পণ্ডিতের মুখ চুনের মতো সাদা হয়ে গেছে, ফ্যাকাশ হয়ে গেছে। পাত্রদের নিদ্রা নাহি রাত্রে, রান্না করে নাহিকো চড়ে হাড়ি, কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে। মানে এই যেহেতু রাজার অর্ডার, মন্ত্রীর বাড়িতে খাবার নাই, সবাই একটা টেনশনে, ঘুম নাই, এরকম একটা পরিস্থিতি চলে এলো। বাড়ির মধ্যে অশ্রু জলে বাসায় পাকা দাড়ি, কহিলা গবু হবুর পদ পাদে, যদি না দুলা লাগিবে তব পায়ে, পায়ের দুলা পাইব কি উপায়। মন্ত্রী খুব মন্ত্রীর তো টেনশনে, তার চোখে পানি ঝরতেছে, হ্যাঁ কান্না করতেছে, মানে তাদের অবস্থা খারাপ। এখন মন্ত্রী একটু বুদ্ধি খাটায় রাজাকে বলতেছে যে রাজা বাবু, যদি এই দুলু যদি না থাকে পায়ের মধ্যে, আপনার পায়ের দুলু আমরা কিভাবে নিব, কি উপায়ে? পায়ের তো দুলু না থাকলে তো আমরা যে আপনাকে প্রণাম করি, পায়ের দুলু নেই মাথায়, সেই ব্যবস্থাটা তো থাকবে না। এটা মন্ত্রী মহোদয় বলল। আমরা পরের জবাবটা শুনি। রাজা শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে কথাটা বটে সত্য। মানে রাজা বলতেছে হ্যাঁ ঠিক আছে, কথা তো আমার পায়ের দুলা না পাইলে তো আবার তোমরা পায়ের দুলা নিবা কে, বা এটা কথা ঠিক আছে, সত্য। সাময়িক কিছু মেনে নিল, কিন্তু তিনি আবার রাজা আবার কিন্তু লাগিয়ে দিল যে কিন্তু আগে বিদায় করো দুলি, ভাবিও পরে পদধূলির তথ্য। মানে আগে তুমি ধুলা দূর করো। বলতেছে যে আমি অন্য কোনো কিছু বুঝতে চাই না, আগে আমার পায়ে কেন ধুলা লাগবে, আমার রাজ্যের ধুলা আমি আমার পায়ে লাগতে দিব না, তোমরা এই ধুলা দূর করো, এবং আমার পায়ের ধুলা তোমরা কিভাবে নিবে সেই তথ্যটা, সেই বুদ্ধিটা তোমরা পরে বাইর করো। ধুলা অভাবে না পেলে পদধুলা, তোমরা সবে মাহিনা খাও মিথ্যে, কেন বা তবে পুষিনু এতগুলো উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্তে কেন আমি পুষবো। বলতেছে যে
পায়ের ধুলা থাকবে না, তোমরা পায়ের ধুলা নিতে পারবে না, তাহলে আমি এতগুলো বৈজ্ঞানিক বৃত্ত মানে ওই যে বড় চাকর, জ্ঞানী গুণী চাকর, যারা চাকর বৃত্ত, চাকর বোঝানো হয়েছে মানে যারা উপরের পদে থাকে, হ্যাঁ, তাদের নিচের পদে যারা থাকে তারা যদি উচ্চ শিক্ষিত হয় কিংবা হয়, তাদের কিন্তু তারা চাকর হিসাবেই বড়রা সবসময় মনে করে। এখনই বলতেছে যে আমি এতগুলো বৈজ্ঞানিক বৃত্ত, এতগুলো বৈজ্ঞানিক চাকর, এতগুলো শিক্ষিত চাকর আমি কেন মাইনা দিয়ে রাখবো? হ্যাঁ, পায়ের ধুলাই যদি না খুঁজে পাওয়া যাবে, এই তথ্য যদি তারা না বের করতে পারে, তাহলে তো আমার এই দুলি পোষা অনর্থক। আগের কাজ আগে তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। বলতেছে আগে পায়ের ধুলা দূর করো, পরে আমার পায়ের ধুলা কিভাবে নিবে তোমরা সেই তথ্যটা তোমরা পরে বাইর করো। পরের অংশে কবি বলতেছেন, আধার দেখে রাজার কথা শুনি, যতন বরে আনিল তবে মন্ত্রী, যেখানে যত আসিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী, বসিল সবে চশমা চোখে আটি, ফুরাইয়ে গেল 19 পিকে নস্য। বলতেছে এই রাজা যখন বলতেছে যে না পায়ের ধুলা দূর করতেই হবে, অন্য কোনো অজুহাত চলবে না, তখন ওই যে বিভিন্ন দেশের রাজা, বিভিন্ন দেশের পণ্ডিত, বিভিন্ন দেশের মন্ত্রী, পণ্ডিত, জ্ঞানী গুণীদেরকে নিয়ে তারা একটা পরামর্শ মিটিংয়ে বসলো। বসে তারা ওই চোখে চশমা দিয়ে বসলো। পরে যেহেতু বসছে তা বলতেছে ফুরিয়ে গেল 19 পিকে নস্য। নস্য মানে তামাক জাতীয় দ্রব্য। 19 পাতিল করে যে তামাকের যে ছিল ওইগুলি তারা শেষ করে ফেললো এতক্ষণ আলোচনা করতে করতে। অনেক ভেবে কহিল, গেলে মাটি ধরাই তবে কোথায় হবে শস্য। একজন বলতেছে যে মাটি সরায় ফেলবো, তাই একজন বলতেছে যে মাটি যদি সরায় ফেলাই তাহলে এই মাটিতে যে শস্য হবে সেই শস্য আমরা কোথায় থেকে পাবো। কহিল রাজা, তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে। শস্যই যদি না হবে, এই বুদ্ধিটা যদি না তারা বের করতে পারে, তাহলে পণ্ডিত পেলে আমার লাভটা কি? পণ্ডিতেরা কেন এই রাজ দরবারে থাকবে? সে রাজা কিন্তু কিছুতেই মানাতে পারছে না রাজাকে। পরের অংশে, সকলে মিলে যুক্তি করি শেষ, কিনিল ঝাঁটা 17.5 লক্ষ, জাটের চুটে পথের দুলু এসে ভরিয়া দিল রাজার মুখ বক্ষ। তখন তারা একটা অদ্ভুত বুদ্ধি বের করলো যে সারা দেশে ঝাঁটা দিয়ে ধুলা দূর করে ফেলা হবে। এই কারণে তারা কিনলো কত? 17 লক্ষ, 17.5 লক্ষ ঝাঁটা, হ্যাঁ, কিনে এই ধুলু পরিষ্কার করার জন্য লোক লাগিয়ে দেওয়া হলো। তখন এই ধুলুতে রাজার মুখ বক্ষ, মানে একেবারে রাজার মুখ ধুলোয় আরো বক্ষ, বুক, মুখ একবারে হয়ে গেছে ধুলায়। ধুলার মেঘে পড়িল ডাকা সূর্য, ধুলার বেগে কাশিয়া মরে লোক, ধুলার মাঝে নগর হলো উজ্জ্বল। কহিল রাজা, করিতে ধুলা দূর, জগৎ হেলো ধুলায় ভরপুর। বলতেছে ধুলা বললাম দূর করার জন্য, আর সেই ধুলা সারা শহর ছেয়ে গেল, সূর্য দেখা যাচ্ছে না ধুলার কারণে, সকলের মাঝে কাশি চলে আসলো ধুলা যাওয়ার কারণে। এখন এই ধুলাই কি হয়ে গেল? সারা দেশ ভরপুর হয়ে গেল, ধুলাই ভরে গেল। তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক, মশক কাঁদে 21 লাখ বিস্তি। বিস্তি তো আগেও শব্দার্থ বললাম যে পানি নেওয়ার একটি পাত্র। পুকুরে বিলে রহিল শুধু পাক, নদীর জলে নাহি চলে কিস্তি। মানে তারা বুদ্ধি করলো আবার যে ধুলা দূর করতে হবে। কি করতে হবে? ধুলার এই জমিনে পানি দিতে হবে। পানির জন্য 21 লাখ কিস্তি, 21 লাখ লোক ওই কিস্তি ওই পাতিল দিয়ে কাজে লাগিয়ে দেওয়া হলো নদী থেকে, হ্যাঁ, জল আনার জন্য।
নদী থেকে জল আনতে আনতে নদী হয়ে গেল কি শুকনা হয়ে গেল। কিস্তি জলের জীব মরিল জল বিনা, মানে জলের পানি যেহেতু নিয়ে যাওয়া হয়েছে, জলের যেসব জীব ছিল সেগুলি তা মরে গেল। ডাঙ্গার প্রাণী সাঁতার করে চেষ্টা, মানে ডাঙ্গায় পানি দিয়ে ভরে ফেলা হয়েছে, এখানে ডাঙ্গায় যারা থাকে তাদের সমস্যা হলো। পাকের তলে মজিল বেচা কেনা, সর্দি জ্বরে উজাড় হলো দেশটা। কহিল রাজা এমনি সব গাধা, দুলারে মারি করিয়া দিল কাদা। দুলারে মাইরা কি করে হচ্ছে, কাদা বানায় ফেললো। হ্যাঁ, আবার রাজা তার মন্ত্রী পরিষদ তার এই রাজদরবারের লোকদেরকে ধমক দিয়ে বললো যে বলছি দুলা দূর করার জন্য দিলাম পানি, পানি দিয়ে হইল কাদা, এখন দুলার বদলে হয়ে গেল কি কাদা। সারা শহর যেখানেই যাওয়া যায় সেখানেই শুধু কাদা আর কাদা। পরের অংশে আবার সবে ডাকিল পরামর্শে, বসিল পুনঃ যতে গুণ বস্তু, ঘুরিয়া মাথা হেরিল হেরিন চোখে সর্ষে, মানে চোখে মুখে আবার পরামর্শ করছো, চোখে মুখে শো বলি না আমরা, সৌরার ফুল দেখতেছে, মানে তারা কিছুই দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না কি করা যায়। দোলার হাই নাহি পাই অন্ত, কহিল মহি মাদু দিয়ে ঢাক, ফরাস পাতি করিব দোলা বন্ধ, কহিল কেহ রাজারে গড়ে রাখো রাখো, কোথাও যেন থাকে না কোনো রন্দ, দোলার মাঝে না যদি দেয় পা, তাহলে পায়ের দোলা তো লাগে না। মানে এই পরামর্শ সবাই বসে তারা আবারও কিছু বুদ্ধি বাইর করলো। বুদ্ধির ধরনগুলি দেখো তোমরা, যে বলতেছে যে একবারে সারা পৃথিবীতে মাদুর বিছিয়ে দেওয়া হবে, যেন রাজার পায়ে এই ধুলা কিংবা কাদা না লাগতে পারে। সারা পৃথিবীতে মাদুর বিছিয়ে দেওয়া হবে। আবার কেউ বলতেছে না, রাজাকে কি করো, ঘরের মধ্যে বন্দি করে রাখো, ঘরের মধ্যে রাখো যাতে কোনো ছিদ্র, মানে আমরা যে কে বলি কানায়, যেটাকে গ্রামের ভাষায় ছিদ্র, এরকম ছিদ্র যাতে না থাকে, এরকম রুমের মধ্যে যদি রাজাকে রাখা হয় তাহলে দেখা যাবে যে ওই ঘরে আর কি দোলা ডুববে না। পরে রাজাকে যখন এই প্রস্তাবগুলি দেওয়া হলো, রাজা বলল, কহিল রাজা সে কথা বড় খাঁটি, কিন্তু মোর হইতেছে মনে সন্দেহ, মাটির বয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিলে আমি বন্ধ। বলতেছে আমার বুঝলাম তোমাদের কথা খাঁটি, কিন্তু আমি যদি বাহিরে চলে না আসতে পারি আমার এই রাজ্য তো হাহাকার হয়ে যায়, আমি তো রাজ্য পরিচালনা করতে পারবো না। তাহলে আমি যদি বন্ধ থাকি দিন রাত 24 ঘন্টা। কহিল সবে চামারে তবে ডাকি, চর্ম দিয়ে মুড়িয়ে দাও পৃথ্বী, মানে বলতেছে যে তাহলে চামড়া দিয়ে সারা পৃথিবীটাকে মুড়িয়ে দেওয়া হোক, এরকম একটা প্রস্তাব তারা আবার করলো। দুলির মহি জুলির মাঝে ডাকি, মহিপতির রহিবে মহাকীর্তি, কহিল সবে হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মেলে। তো আমরা যদি যোগ্য মতো চামার পাই, যে এবং চামড়াও জোগাড় করতে পারি, মুচি জোগাড় করতে পারি, তাহলে সারা পৃথিবীটাকে যদি এই চামড়া দিয়ে ডেকে দেওয়া হয় তাহলে এই সমস্যা থেকে আমরা সমাধান খুঁজে পাব। পরের অংশে রাজার চর দায়ী হেথা হুতা, ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম, যোগ্য মতো চামার নাহি কুথা, না মিলে এত উচিত মতো চর্ম। বলতেছে চারদিকে সবাই ছুটে যাচ্ছে এই
চামার খোঁজার জন্য, মুচি খোঁজার জন্য এবং চামড়া খোঁজার জন্য, কিন্তু সঠিক মানে যোগ্যমতো যে এটাকে মুড়িয়ে দিতে পারবে এরকম চামার তারা খুঁজে পাচ্ছে না। তখন ধীরে চামার কুলপতি কহিল এসে, ঈশ্বর হেসে বৃদ্ধ, বলিতে পাই করলে অনুমতি, সহজে যাতে মানুষ হবে সিদ্ধ, নিজের দুটি চরণ ডাকো, তবে ধরুনি আর ডাকিবে নাই হবে। বলতেছে যদি এই চামার কুলপতি মানে চামারের যে প্রধান থাকে, মুচিদের যে প্রধান, সে খুব অনুনয় বিনয় করে বলতেছে আমি একটি প্রস্তাব করতে পারি, হ্যাঁ, তাহলে সব সমস্যার সমাধান হবে। যদি রাজার পা দুটি এই চামড়া দিয়ে ডেকে দেওয়া যায় তাহলেই কিন্তু এই দরুনি রক্ষা পাবে এবং এই রাজার এই সমস্যা সমাধান হবে। কহিল রাজা, এত কি হবে শীতে, মানে এতে কি এই মানে যদি আমি এই চামড়া দিয়ে পা ডেকে দেয় তাহলে কি সমস্যা দূর হবে? ভাবিয়া মল সকল দেশ শুদ্ধ, মন্ত্রী কহে বেটারে শুল বিদে, কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। মন্ত্রী খেপে গেছে যে না, হ্যাঁ এটা একটা কথা হইল নাকি, তারে কি করো, শুল দাও, শাস্তি দাও, ফাঁসিতে ঝুলাও, কারাগারে নিক্ষেপ করো। তখন আবার রাজার পদ চর্ম আবরণে ডাকিল বুড়া বসিয়া পাদু পান্তে। মুচি একটু সাহস করে আবার যখন আশ্বাস দেওয়া হলো তখন রাজার পাটা ধরে, হ্যাঁ, সে চর্ম দিয়ে চামড়া দিয়ে ডেকে দিল। মন্ত্রী কহে, আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। হ্যাঁ, মন্ত্রী ওই যে দেখবা সমাজে এখানে আবার এই চাটুকারিতা চলে এসেছে। মন্ত্রীরা উপরস্থ লোকদেরকে কিংবা যারা উপরস্থ থাকে তারা তাদের নিচের লোকগুলি যে চামচামি করে, গ্রামের ভাষায় যেটা বলা হয়, এখানে কিন্তু চামচামিটা কবি ফুটিয়ে তুলেছে। যে যখন একটা নিম্ন শ্রেণীর মানুষ, শ্রমজীবী মানুষ কিংবা একবারে চামা মুচি যখন এই কাজটা তারা এত টেনশন, এত আয়োজন, হ্যাঁ, করলো, কিছুই সমাধান করতে পারলো না, তার কাছ থেকে যখন এই বুদ্ধিটা আসলো, সে যখন এই সমস্যার সমাধান করে ফেললো, তখন মন্ত্রী কিন্তু বলে উঠলো, এই বুদ্ধিটা তো আমার ছিল, এই মুচি কিভাবে জানলো যে এইভাবে চামড়া দিয়ে ডেকে দিতে হবে। সে মানে ওই সাফল্যটা সেই কৃতিত্বটা সে নিতে চাইলো। এখানে কবি এই জিনিসটা কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করছে। মানে সমাজে দেখা যায় যে কোনো সাফল্য কিন্তু যারা নিম্ন শ্রেণীর মানুষ থাকে তাদের সাফল্য কিন্তু দিতে চায় না, সেই কৃতিত্বটা তাকে দিতে চায় না। সবসময় বড়লোক শ্রেণীর, উপরের শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণীর মানুষগুলো এই সাফল্যগুলো কেড়ে নিতে চায়। কবি কিন্তু শেষ পর্যায়ে এসে, এত কথা বলার পরে শেষ দিক দিয়া এসে কিন্তু কবি এই জিনিসটা কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন যে সমাজে এরকম মানুষ রয়েছে যারা অন্যের কৃতিত্বটা ছিনিয়ে নিতে চায়। এই কারণে মন্ত্রী এখানে বলতেছে যে এই বুদ্ধিটা তো আমার ছিল, এই মুচি কিভাবে জানলো। সেই দিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গুবু রক্ষা পেল ধরা। গুবু মানে মন্ত্রী পরিষদ সকলেই বাইসা গেল, যেহেতু রাজার সমস্যা সমাধান হলো, হ্যাঁ, বেঁচে যাওয়ার কারণে সেই থেকে রক্ষা পেল ধরা, মানে পৃথিবীও ধরা পেল। পৃথিবীতে এই যে কাদা, এই যে ধুলিবালু, এই যে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যাটা একটি দিনমজুর, হ্যাঁ, মুচি মাধ্যমে তারও যে সে অবহেলিত, সমাজে অবহেলিত থাকলেও যে তার মাঝেও যে জ্ঞান বুদ্ধি রয়েছে, এই জিনিসটি কিন্তু কবি এখানে তার এই কবিতার মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তো আমি আশা করি কবিতাটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ, এবং তোমরা আরো বেশ কয়েকবার বাড়িতে কবিতাটি মনোযোগ সহকারে পড়বে, আমার ক্লাসটি একটু দেখবে, শুনবে, তাহলে তোমাদের আর এই কবিতা সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। তো তোমরা দুটি কাজ, একক কাজ এটা লিখে নাও, কারণ এই কাজগুলি না দেওয়া হলে তোমরা কিন্তু
অনুশীলন করতে পারবে না। নহিলে কারো রক্ষা নাহি, আর কথাটি কে বলল? রাজার আদেশ শুনে রাজ দরবারে কি পরিস্থিতি তৈরি হলো? আমরা কিছু মূল্যায়ন করে নেই কবিতার আলোকে। এতক্ষণ আমরা যে কবিতাটি পড়লাম, হ্যাঁ, তোমরা আমার সাথে সাথে প্রশ্নগুলি এবং উত্তরগুলি মিলিয়ে নাও। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। মন্ত্রীর নাম কি? গুবু রায়। আর মহি শব্দের অর্থ কি? পৃথিবী। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। জুতা আবিষ্কার কবিতাটি কোন গদ্য থেকে নেওয়া হয়েছে? কল্পনা। কয়টি জাটা কেনা হয়েছিল? 17 লক্ষ। 17.5 লক্ষ জাটা কেনা হয়েছিল। রাজার চর কাজ কর্ম ছেড়ে কোথায় গেল? চামার খুঁজতে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে? 1861, 1961, 1661, 1761। সঠিক উত্তরটি 1861 সাল। বীজটির সংখ্যা কত? 23 লাখ, 20 লাখ, 22 লাখ, 21 লাখ। সঠিক উত্তরটি হবে 21 লক্ষ। তোমরা একটি বাড়ির কাজ খাতায় তুলে নাও। সমাজের উপেক্ষিতদের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব। বিষয়টি কবিতার আলোকে বিশ্লেষণ করো। দেখো, এই যে একটি বাড়ির কাজ আমি দিলাম তোমাদেরকে, এইটার মধ্যেই কিন্তু এই কবিতার মূল যে মেসেজ, কবি যে মূল যে মেসেজটি তোমাদেরকে দিতে চেয়েছেন, এই প্রশ্নের মাঝেই কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে সমাজে উপেক্ষিতদের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ সমস্যা তাৎক্ষণিক সমাধান সম্ভব। বিষয়টি কবিতার আলোকে বিশ্লেষণ করো। এই যে মুচি যে সমস্যার সমাধানটা করে দিল, রাজদরবারে এত এত জ্ঞানী পণ্ডিত থাকার পরেও যে তারা, হ্যাঁ, এই পৃথিবীর বিভিন্ন তাদের এই সমস্যা সমাধান করতে গিয়ে তারা আরো সমস্যা তৈরি করে ফেলেছিল। শেষ পর্যায়ে একটি মুচি উপেক্ষিত মানুষ, সে যে সমস্যার সুন্দর সমাধান দিল, এই সম্পর্কে তুমি সুন্দরভাবে লিখবে। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে শোনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আমি শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।